নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। নিরপেক্ষ বলে সত্যি কি কোনো শব্দ আছে? নিরপেক্ষ শব্দটার মানে কি আজকের যুগে সত্যিই কিছু আছে? এই প্রশ্নটা আমাকে ভীষণ তাড়া করে বেড়ায়। অনেকে দেখে আমার প্রতিবেদন দেখে কমেন্ট বক্সে লেখেন, নিরপেক্ষ হওয়ার চেষ্টা করুন, সাংবাদিকদের নিরপেক্ষ হতে হয়। ঠিকই বলেছেন, কিন্তু এই পৃথিবীতে সংবাদ মাধ্যম সঙ্গে যুক্ত কেউই প্রকৃতপক্ষে নিরপেক্ষ নন। যারা আমাকে এই উপদেশগুলো দেন যে নিরপেক্ষ হন, আমি জানি তাদের পক্ষপাত কাদের দিকে। তারা ভারতবর্ষের বেশ কিছু নামি দামি সাংবাদিকের মতকে মনে করেন নিরপেক্ষ, কিন্তু ভুলে যান তারা নিরপেক্ষতার ছদ্মবেশে কোনো ইকোসিস্টেমের ভাবনাকে প্রতিফলিত করেন। আমি নাম বলবো না, আপনারা সব জানেন, সব তাবর তাবর। তাদের দিনের শুরুটা হয় মোদি ব্যাশিং করে, দিনের শেষটা হয় মোদি ব্যাশিং করে, এবং তাদের প্রবন্ধ, তাদের ইউটিউবের ব্লগ এইসব দেখে ইকোসিস্টেমের সমর্থক উদ্বাহু হয়ে নৃত্য করতে শুরু করেন। আমাদের মতো আমরা যারা ছাপোষা তাদেরকে বিদ্ধ করেন, জ্ঞান দেন, নিরপেক্ষ হন, নিরপেক্ষ হন। এই নিরপেক্ষতার কোনো মানে নেই। আমার নির্দিষ্ট একটা মত আছে, সেই মতের সপক্ষে আমি চিরকাল বলবো। তাতে কেউ যদি আমার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন, সেটা তার ব্যাপার। আমি এবারের নির্বাচনে কতগুলো বিষয়ের পক্ষে সওয়াল করে চলেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। আমি বিশ্বাস করি ভারতবর্ষে অভিন্ন দেওয়ানি বিধি চালু হওয়া প্রয়োজন। আমি বিশ্বাস করি কাশ্মীর থেকে ৩৭০-৩৫ বিলোপের কঠিন সিদ্ধান্ত নরেন্দ্র মোদী ছাড়া কেউ নিতে পারতেন না। আমি ৩ তালাক প্রত্যাহারকে অন্তরের অন্তরতম স্থল থেকে সমর্থন করি। শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের জন্য যে মন্দির তৈরি হয়েছে, সেই উদ্যোগকে সমর্থন করি। সারা দেশ জুড়ে যে 18-20 লক্ষ কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট তৈরি হচ্ছে, সেটাকে সমর্থন করি এবং এই প্রকল্প চালিয়ে যাওয়া উচিত বলে মনে করি। পণ্ডিতজির সময়ে শুরু হয়েছিল মুম্বাই থেকে নবী মুম্বাইকে যুক্ত করার কাজ। 2016 সালে মোদিজি টেন্ডার ডাকলেন, 2018 কাজ শুরু হলো, কোভিডের জন্য বন্ধ থাকলো। 2024-এর 12ই জানুয়ারি মুম্বাই থেকে নবী মুম্বাইকে যুক্ত করার অটল সেতু তৈরি হলো, প্রায় 22 কিলোমিটার দীর্ঘ। ভারতমালা প্রকল্পকে সমর্থন করি, আত্মনির্ভর ভারতকে সমর্থন করি। এই যে বিদেশ নীতির ক্ষেত্রে ভারতের যে গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, সমর্থন করি। মনের কোণে সযত্নে লালিত স্বপ্ন রয়েছে যে একদিন পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমাদের ভারতের অবিচ্ছেদ্য অংশ হবে। তার জন্য 24টা বিধানসভা কেন্দ্র সংরক্ষিত পর্যন্ত রাখা হয়েছে। আমি ধর্ম নিরপেক্ষ, আমি ট্রু সেকুলার। যারা ধর্মনিরপেক্ষতার ছদ্মবেশে ভোট ব্যাংকের সাম্প্রদায়িকতাকে
সমালোচনা করেন না তারা মেকি ধর্মনিরপেক্ষ। এই দেখুন না, আমাদের এই রাজ্যে তথাকথিত ধর্মনিরপেক্ষ দলের রাজ্য সম্পাদক জনবিন্যাসের সুবিধা নিতে এমন একটা কেন্দ্র বাছলেন, তার অ্যাম্বিশন, তার লক্ষ্য স্পষ্ট হয়ে গেল। উনি জনবিন্যাসের সুবিধা নিতে এসছেন, ধর্মনিরপেক্ষ বলে জাহির করেন। এই ধর্মনিরপেক্ষতাকে সমর্থন করি না, করব না, সোচ্চারে প্রতিবাদ করব। এবং যারা বলবে অভিন্ন দেয়ানিবিধি চালু হবে, যারা বলবে যে পাক অকুপাইড কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত হবে, যারা ইতিমধ্যে ৩৭০-৩৫ বিলোপ করেছে, ৩ তালাক বিলোপ করেছে, তাদের প্রতি অকুণ্ঠ সমর্থন থাকবে। আপনারা যদি এর জন্য ক্ষুব্ধ হন, ক্রুদ্ধ হন, আমি হাত জোর করে মার্জনা চেয়ে নিচ্ছি। এটা আমার কনভিকশন। I will not budge an inch from my stance. আমি একজন গর্বিত হিন্দু। আমি মনে করি এই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ আছে তার কারণ ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু। নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পর ধর্মে সম্প্রীতি, এটাকে আমি বিশ্বাস করি। এবং যারা এই কথাটা বলে তাদের পক্ষে সমর্থনের সুর চড়াতে আমার বিন্দু মাত্র দ্বিধা নেই। আমি দর্থহীন ভাষায় আমার সুধী দর্শকদের বলে দিলাম, আমি কোনো ঘোমটার নিচে খ্যামটা নাচার পক্ষপাতী নই। আমি নিরপেক্ষতার ছদ্মবেশে ইকোসিস্টেমের এজেন্ডা ফুলফিল করার জন্য ভিডিও তৈরি করি না। তাদের এজেন্ডা ফুলফিল হলেই তারা বলবেন আপনি ভীষণ নিরপেক্ষ। আমি যদি নরেন্দ্র মোদীকে বলি উনি নরাধম, উনি কিছু করেননি, পোলারাইজিং ফিগার, উনি শুধু হিন্দু পুনরুত্থানের কথা বলেন, উনি অন্য ভোট ব্যাংকের বিদ্বেষী, তাহলেই আমি নিরপেক্ষ হয়ে যাব। কিন্তু আমি তো বলবো না। আমি নিজে একজন হিন্দু। অতীতের হিন্দুর সেই গৌরবময় যুগের যদি আবার ফিরে আসে আমি তো আনন্দিত হব। আমি তো সমর্থন করি রাম মন্দিরকে, আমি সমর্থন করি অভিন্ন দেয়ানিবিধিকে। তাই যারা এর পক্ষে দাঁড়াবেন, একজন দেশের নাগরিক হিসাবে আমি তাদের সমর্থন করতেই পারি। এটা ঈশ্বর বিরোধিতা নয়। এই প্রেক্ষিতেই যেটা বলতে চাই, পশ্চিমবঙ্গে ভোটের ভরা মরশুমে এই প্রথমবার নরেন্দ্র মোদী রোড শো করবেন। 2014-তে করেননি, 2019-এ করেননি, 21-এর বিধানসভা নির্বাচনে করেননি। কোথায় রোড শো করছেন? উত্তর কলকাতা। বাগবাজারে মায়ের বাড়িতে তিনি আরতি করবেন, সেখানকার মহারাজদের সাথে কথা বলবেন, শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মাল্যদান করে সেখান থেকে সন্ধেবেলা রোড শো করে স্বামী বিবেকানন্দর বসত ভিটে আসবেন, গৌরমোহন মুখার্জি। কেন উত্তর কলকাতাকে তিনি বেছে নেন? দেখুন, উত্তর কলকাতাই হচ্ছে আদি কলকাতা। এখান থেকেই রামকৃষ্ণ মঠ মিশনের সূত্রপাত, এখানেই মায়ের বাড়ি, নিবেদিতার বাড়ি, বোস পড়ালেন, গিরিশ ঘোষ, স্বামীজির জন্মস্থান, বলরাম মন্দির, রামকৃষ্ণ বাটি, আরো কত কি আছে, কুমোরটুলি, বাগবাজার, ফিরিস্তি দিয়ে শেষ করা যাবে না, মোহনবাগান লেন। তো এই জায়গায় বিজেপি কখনোই সেভাবে দাগ কাটতে পারে না। 2019-এ নয়, 2014-এ নয়,
এবারের হাওয়াটা অন্যরকম, সেটা বিজেপির শীর্ষ নেতৃত্ব বুঝেছেন, মোদিজিও বুঝেছেন। তাই তিনি উত্তর কলকাতাকে বেছে নিয়েছেন রোড শো করার জন্য। এর প্রভাব পড়বে কিন্তু পাশের কেন্দ্র দমদম এবং কিছুটা হলেও দক্ষিণ কলকাতায়। উত্তর কলকাতায় বিজেপি যাকে প্রার্থী করেছেন তিনি হচ্ছেন তাপস রায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কংগ্রেসি গণনার মানুষ কিন্তু স্বচ্ছ ভাবমূর্তি। বিজেপি তাকে কলকাতায় তাদের রাজনৈতিক অভিভাবক হিসাবে স্বীকৃতি দিয়েছে। তাপসবাবুর জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা, রাজনীতি সবই উত্তর কলকাতায়, কিন্তু 2011 সালে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের পরামর্শে বড়নগরে বিধানসভায় লড়তে পাঠিয়ে দেন। কাল মমতা বন্দ্যোপাধ্যায় দেখলাম বড়বাজারে বলছেন যে ইডি সিবিআই এর ভয়ে তাপস রায় ছেড়েছেন। সুদীপ দা ওনার সম্পদ। প্রথম কথা, তাপসবাবুর বাড়িতে ইডির অভিযানের পর তৃণমূল কংগ্রেসের কেউই তার পক্ষে সওয়াল করেননি, কিন্তু বিরোধী দল বিজেপি, কংগ্রেস, সিপিএম এক বাক্যে তাপসবাবুর পাশে এসে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন তারা বিশ্বাস করেন না, বোধহয় কোথায় ভুল হয়েছে ইডির। তাপসবাবু শ্লাঘা বোধ করতে পারেন। আর মুখ্যমন্ত্রী কি বললেন বিধানসভায়? শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছিল, তিনি শাহজাহানের পক্ষ নিতে পারেন, কিন্তু তার দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থ তাপস রায়ের পক্ষ নিতে পারেন না। তার পরিবারের একজনকে ফোন করে পাশে থাকার বার্তাটুকু পর্যন্ত দেননি। আসলে সোমেন মিত্রের হাত ধরে তাপসবাবুর উত্থান তো, সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই তাপস রায়কে তার প্রাপ্য সম্মানটুকু দেননি। আর অনেকে বলেন তৃণমূল কংগ্রেসের ওই 75-25 গল্প, তাতে তাপস রায় মিসফিট। ওখানে শাহজাহানরা সব ঠিক আছে, একেবারে খাপে খাপ হয়ে থাকে 75-25 গল্প। তৃণমূলের স্বর্ণযুগে তাপসবাবু দল ছেড়েছেন, আর দল যখন হাঁটি হাঁটি পাপা করে হাঁটছে, এই শতাব্দীর প্রথম দিকে আপনার উত্তর কলকাতার প্রার্থী জোড়া মোমবাতি চিহ্ন নিয়ে আপনার দলের প্রার্থী কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়েছিলেন, 1 লক্ষ ভোট পেয়েছিলেন। মিন্টু শীল জোড়া বাগানের কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্রে জয়ী হয়েছিল। দলের যখন সুসময় নয়, তখন আপনার উত্তর কলকাতা কেন্দ্রের প্রার্থী 3 বারের সাংসদ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, তাপস রায় করেননি। আপনি ইতিহাস ভুলে যেতে পারেন, আমরা কিন্তু ভুলিনি। আমার মনে আছে সেই সময় সুদীপবাবু বাজপেয়ী সরকারের মন্ত্রী হওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিলেন। আদবানিজির সঙ্গে খুব যোগাযোগ রাখতেন। প্রয়াত সুষমা স্বরাজ, প্রমোদ মহাজন, তখন ওদের কলকাতাতে ন্যাশনাল এক্সিকিউটিভের বৈঠক চলছিল। সুদীপবাবু তাদেরকে মধ্যাহ্ন ভোজে, নৈশ ভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। সংবাদ মাধ্যমে ছিল, আমিও ছিলাম। আমার এখনো মনে আছে সুষমাজি, প্রমোদ মহাজন সুদীপবাবুর বাড়িতে মধ্যাহ্ন ভোজে নৈশাহারে এসেছিলেন, অনেকক্ষণ ছিলেন, গল্পগুজব করেছিলেন। বাজপেয়ীজি সুদীপবাবুকে মন্ত্রিসভায় নেওয়ার ব্যাপারে মনস্থির করেছিলেন। সুদীপবাবুর কাছে ফোন চলে আসে, সুদীপবাবু নতুন গরদের ধুতি পাঞ্জাবির অর্ডার পর্যন্ত দিয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন জানলেন যে সুদীপবাবু তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ করে বাজপেয়ী মন্ত্রিসভায় সামিল হতে চাইছেন, তখন তিনি পরিষ্কার বলে দেন যে তার এতে সায় নেই, সুদীপবাবুর মন্ত্রী হয়নি। তারপর থেকে তার বিরোধিতা 2004-এর লোকসভা নির্বাচনে জোড়া মোমবাতি চিহ্নে তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে তিনি লড়েছেন। তারপরে কংগ্রেসে গেলেন, আবার 2018-এ ফিরলেন।
যারা দলের দুর্দিনে দলের সঙ্গ ছেড়ে চলে যায় তাদের কি মাননীয় সার্টিফিকেট দিচ্ছেন দলের সম্পদ বলে? সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। তাই কলকাতার হাওয়াটা অন্যরকম বুঝেই নরেন্দ্র মোদী খুব সচেতনভাবে ঐতিহ্যমণ্ডিত উত্তর কলকাতার একেবারে যে জায়গাটা মানে কি বলবো, পরতে পরতে ঐতিহ্য সেখানে, এদিকে বিবেকানন্দর বাড়ি, এদিকে বেথুন স্কুল, ওদিকে স্কটিশ, ওদিকে হাতিবাগান, ওদিকে শ্যামবাজার পাঁচমাথা, ওদিকে বাগবাজার মায়ের বাড়ি, এদিকে বোসপাড়া লেন বিবেকানন্দর বাড়ি, এদিকে বলরাম মন্দির, মাঝখানে গিরিশ ঘোষের বাড়ি। সেখান দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো। কোন টেলিভিশন চ্যানেলে দেখলাম প্রধানমন্ত্রী বলেছেন যে এই নির্বাচনের পর তৃণমূলের অস্তিত্বের সংকট দেখা দিতে পারে, তিনি অত্যন্ত প্রত্যয়ী অভাবনীয় ফল করবে বিজেপি এই রাজ্যে। সেটা প্রধানমন্ত্রী দাবি করতে পারেন, আমি সে বিষয়ে কিছু বলবো না, দাবি পাল্টা দাবি চলতেই থাকবে। কিন্তু প্রধানমন্ত্রী তো মাল্টিপল সোর্সেস থেকে ফিডব্যাক পান এবং সেটার উপর নির্ভর করেই তিনি ঠিক করেন কোথায় প্রচারে যাবেন বা কোথায় যাবেন না। সেদিক থেকে উত্তর কলকাতা এবার মনে হয়েছে বিজেপির কাছে এবার এই উত্তর কলকাতায় পদ্মফুল ফুটতে পারে। দেখুন, প্রধানমন্ত্রী খুব সুচিন্তিতভাবে মায়ের বাড়িতে আরতি করবেন, মহারাজদের সঙ্গে সময় কাটাবেন, এই বার্তাটা দিয়েছেন। দেখুন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, এই ধরনের প্রতিষ্ঠানগুলো না কোটি কোটি হিন্দু বাঙালির কাছে আবেগের আস্থার বিষয়। এই যে অধ্যক্ষ মহারাজ রামকৃষ্ণ লোকে চলে গেলেন, এই সর্বত্যাগী সন্ন্যাসীর চরণ স্পর্শ করার জন্য গৃহীদের কি আকুল আরতি দেখেননি? বাড়িতে বাড়িতে ভান্ডারা হয়েছে, জানেন তো আপনারা। সেই রামকৃষ্ণ মঠ মিশনের একটা অংশকে, ভারত সেবাশ্রম সংঘের মহারাজকে, ইসকনকে মুখ্যমন্ত্রী যখন রাজনীতি করার অভিযোগে দাগিয়ে দেন, তখন বাঙালি মননে এক গভীর ক্ষত তৈরি হয়। সেই ক্ষত দিয়ে এখনো রক্তক্ষরণ হচ্ছে। সেই রক্তক্ষরণের অভিঘাত 1 তারিখ ইভিএম এ পড়বে, এটা অনেকে বলছেন এবং প্রধানমন্ত্রী সেই জন্য বার্তাটা দিচ্ছেন যে তিনি মায়ের বাড়িতে গিয়ে আরতি করবেন, মহারাজদের সঙ্গে সময় কাটাবেন। আমাদের মাননীয়ার কিছু অতিশয়োক্তি করার অভ্যাস আছে। একবার বলেছিলেন না তিনি 90 না 100 বছরের কাজ করে দিয়েছেন, ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে বলেছিলেন সব করে দিয়েছে। বিধানবাবু টাবু কোন ছাড়? অতিশয়োক্তি করার যে প্রবণতা, সেই জন্যই তার পচা শামুকে মাঝে মাঝে পা কাটে। এই বোধহয় 1-2 দিন আগে কোন সভায় তিনি তার কাজের ফিরিস্তি দেওয়ার সময় এমন কথা বলেছেন, তাদের ভোট ব্যাংকের একটা অংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে, তারা প্রতিবাদ জানিয়েছেন। এক মন্ত্রীকে নাকি তারা ফোন টোনও করেছিলেন। ভোট ব্যাংকের একটা অংশ পাশ থেকে চলে যাচ্ছে এটা বুঝতে পেরেই কলকাতার মেয়রকে ড্যামেজ কন্ট্রোলের জন্য মুখ্যমন্ত্রী নামান, তিনি আবার বিবৃতি দেন ইত্যাদি। কিন্তু রামকৃষ্ণ মঠ মিশনের একটা অংশকে আক্রমণ করলেন, ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে আক্রমণ করলেন, ইসকনকে আক্রমণ করলেন, কই একবারের জন্য তো মাননীয় সরি বললেন না। আমরাও ওটা মাথায় করলি, কারণ আমরা কি বলবো আর কি, মানে উনি এগুলো বলেন, আমরাও শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি, প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিইনি। কিন্তু কেউ তো এক্সপেক্ট করতে পারেন মাননীয় একবার অন্তত দুঃখ প্রকাশ করবেন, করলেন না। কিন্তু ভোট ব্যাংক যদি অসন্তুষ্ট হয়, সেই ক্ষতে প্রলেপ দেওয়ার জন্য কলকাতার মহানাগরিককে নামিয়ে দিলেন, ভিডিও বার্তা দিলেন। আর কোটি কোটি মিশনের অনুরাগী, ভারত সেবাশ্রম সংঘের অনুরাগী, ইসকনের অনুরাগীদের
মনেও তো একটা ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষতে তো মলম লাগানোর প্রয়োজনীয়তা আছে, কিন্তু লাগালেন না, অর্থাৎ কোনো গুরুত্বই নেই ওনার কাছে। সেই ব্যাপারেই প্রধানমন্ত্রী আজকে খুব সচেতন সিদ্ধান্ত যে মায়ের বাড়িতে যাবেন, আরতি করবেন, তারপরে পদযাত্রা এই রোড শো করে বিবেকানন্দর বাড়িতে যাবেন। মুখ্যমন্ত্রীও আজকে পদযাত্রা করবেন, ওই স্ক্রিন শেয়ার করতে হবে না? চ্যানেলগুলো শুধু যদি প্রধানমন্ত্রীর পদযাত্রা দেখায়, রোড শো দেখায়, তিনিও বা পিছিয়ে থাকবেন কেন? স্ক্রিন ভাগাভাগি হয়ে যাবে, তিনিও রাস্তায় নামতেই পারেন। কিন্তু কলকাতা শহরে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো করার সিদ্ধান্ত এবং তাতে যে বিপুল জনসমাগম হবে তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, বলতে গেলে ঐতিহাসিক চেহারাও নিতে পারে। অনেকে বলছেন প্রধানমন্ত্রীর এই রোড শো কলকাতা এবং তার আশেপাশের এক একটা কেন্দ্রের ভোটের ছবিটা শেষ মুহূর্তে বদলে দেবে, এবং তাতেই কপালে চিন্তার বলি রেখাগুলো আরো উজ্জ্বল, আরো স্পষ্ট হচ্ছে। মাননীয়